একবার 10,000 দিয়ে বন্ধ। আর হচ্ছে আপনার দিল্লিতে ক্ষমতা এসছে কবে বিজেপি? 1 বছরের বেশি তো নাকি? ভরসা দিয়েছে, বলছি ভরসা দিয়ে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কেজরিওয়ালকে বার করে দেওয়ার পর বিজেপি সরকার এসেছে, রেখা গুপ্তা আপনাদের ওখানের মুখ্যমন্ত্রী হয়েছে, তাই তো নাকি? উনি যে একটা যোজনা করলো যে মহিলাদের 2500 করে দেবে, মাসে কি 3000 করে দেবে। একটা বছর হয়ে গেল, শুধু দেওয়ার নাম নেই। মানে দেবেন নাকি শুধু শুধু অ্যানাউন্স করবেন, ভোটের টাইমে বলবেন? এটাই জিজ্ঞাসা করতে। একটা কথা বলি, হ্যাঁ বলুন। দিল্লিটা দিল্লি বুঝে নেবে, আর যেখানে বলে সেখানে বুঝে নেবে। মানে বিজেপি এক রকম, কিন্তু দিল্লি নেতারা প্রেসক্রিপশনটা ঠিক করে, সেটা তো করবেই। মানে আপনি বলুন তো, বাংলাতে আপনারা যাই চালাচ্ছেন প্রচার প্রযোজনা, দিল্লি থেকেই তো প্রেসক্রিপশনটা আসে। এটা সত্য কি? যেমন আমরা যে প্রচারটা করছি, দিল্লিতে রাজধানীতে আপনারা তো প্রচারটা চালাচ্ছেন, এই প্রচারের তো সত্যতা কোনো সারা দেশের মধ্যে কোথাও বলছি। এই যে প্রচারটা হচ্ছে সারা দেশের মধ্যে কোথাও প্রচারটা নেই তো? এই প্রচারটা এই সব প্রচার দিল্লি থেকে আমি কিন্তু শোনা, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। নিশ্চয়ই আপনাদের প্রচারকে কিন্তু বাধা দিতে আসেনি। আমি বলতে চাইছি আপনারা প্রচার করুন, কিন্তু দেখুন ভাওটা বা যেটা বলে প্রচার করতে লাভ নেই। কারণ অন্যান্য স্টেটে আপনারা আপনাদের নেতারাই ঘোষণা দিয়েছে। তাহলে কিন্তু পাওয়া হবে। এই মুহূর্তে বড় খবর ও ব্রেকিং নিউজ। বিজেপির ব্রিগেডে গিয়ে দুঃস্বপ্ন। বিজেপির সভা থেকে শেষে নিখোঁজ, ভুল ট্রেনে বিহারে পৌঁছে গণধোলাই। মৃত্যুর মুখ থেকে ফিরলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারুইপাড়ার সোমনাথ। বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েই যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বারুইপাড়ার দিনমজুর সোমনাথ বর্মন। 300 টাকা ও খাবারের প্রলোভনে সভায় নিয়ে যাওয়া, তারপরে অন্ধকারে হারিয়ে যাওয়া, ভুল ট্রেনে চেপে সরাসরি বিহারে পৌঁছে যাওয়া, আর সেখানেই নির্মম গণধোলাই। এক কথায় শিউরে ওঠার মতো ঘটনা। গত 12 মার্চ কলকাতায় সভা শেষে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সোমনাথ। দিশেহারা অবস্থায় ভুল ট্রেনে উঠে পৌঁছে যান বিহারের কাটিহারে। সেখানে বাংলার মানুষ যারা আছেন, বাঙালি তথা অবাঙালি, হিন্দু মুসলিম, সবাই ভাবছেন কি হবে, মমতা ব্যানার্জির সরকার কি এবার শেষ? এবার কি বিজেপির সরকার আসবে? আমি বলি না। যারাই স্বপ্ন দেখছেন যে হয়তো এবার মমতা ব্যানার্জির সরকারটি চলে যাবে, বিজেপি এখানে সরকার করবে, পশ্চিমবাংলায় রাজ্য সরকারের ক্ষমতায় আসবে বিজেপি, আপনাদের কথা দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জির সরকার যাচ্ছে না, বিজেপি সরকার আসছে না। 4 তারিখে বেলা 12টা বাজার সাথে সাথে মিলিয়ে নেবেন কতটা সত্য, কতটা মিথ্যে। এই ভিডিওটি সেভ করে রেখে দেবেন, আপনারা মিলিয়ে নেবেন। কোনো অবস্থাতেই বিজেপি গভর্নমেন্ট এখানে আসছে না। এবার বলবেন আপনি এত জোর গলায় কি করে বলতে পারছেন? তার কতগুলো প্রশ্ন আপনাদের কাছে রাখছি, উত্তর দুটোই আপনারা পেয়ে যাবেন। একটা গভর্নমেন্ট যখন কোনো রাজ্যে 15 বছর 20 বছর রান করে, তখন অ্যান্টি গভর্নমেন্ট অনেকগুলো ঘটে, এমন কিছু রটে যে তার আবহাওয়ায় মনে হয় যে এই সরকারটি এবার চলে যাবে। কেননা একই জিনিস খাচ্ছেন, একই জিনিস পড়ছেন, একই জিনিস দেখছেন, একই নেতাদের সকাল থেকে রাত অব্দি একই নেতাদের মুখ দর্শন করছেন, তাদেরই বক্তব্য শুনছেন। এখানটাই হচ্ছে প্লাস পয়েন্ট। কারণ 5টা বছর ধরে আপনার এলাকায় আপনি কোনো বিজেপির নেতা নেত্রীদের নেতৃত্ব দিতে দেখেন না। হয়তো 2-1টা জায়গায় হলেও হতে পারে, এবং যেখানে যেখানে তারা জিতেছিল সেখানে একটু দেখা যায়। কেন বলছি এ কথা? আজকের ভোট বিতরণী পার করার জন্য যখনই ভোট ঘোষণা হয়েছে, দেখবেন অনেক জায়গায় বিজেপির জেতা এমএলএ গুলো যখন ভোট প্রচারে বেরোচ্ছে, তখন এলাকার মানুষ তাদেরকে বলছে, দাদা কোথায় ছিলেন স্যার, 5 বছর কোথায় ছিলেন? ও ভোট এসছে বলে আপনাকে দেখতে পাচ্ছি, আচ্ছা আপনি বলুন কি করেছেন এই 5 বছর। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। শুধু বললেই হবে না। আর মিডিয়া তো ব্যবসা করার জন্য, মিডিয়া না আপনার, না তৃণমূলের, না বিজেপির, আমি কারো কথা বলছি না। মিডিয়া যেখানে পয়সা, আজকের দুনিয়াতে যদি কেউ বলে সাচ্চা মিডিয়া আছে, সব গুজব কথা। আপনি আমাদের মতন ছোটখাটো ইউটিউবারদের কাছে যতটা সত্যতা পাবেন, কিন্তু বড় মিডিয়াতে পাবেন না। বড় মিডিয়া ব্যবসা করছে, তাদের কোটি কোটি টাকার ব্যবসা, চুক্তির উপরে তাদের যেভাবে প্রচার করতে বলা হয় সেরকম। দেখবেন কিছু পেপার আছে, সেই পেপারে সর্বদলের লোকই অ্যাড দিচ্ছে, তাহলে সে কিন্তু অ্যাড, তার কাছে পয়সাটা হচ্ছে বড়, তার সংস্থাটাকে চালাতে হবে এবং কত কামাবে তার হিসাব। কিন্তু ইউটিউবাররা হচ্ছে যতটা সত্য ঘটনা তুলে ধরবে, তার উপরে তার চ্যানেলটি চলবে, তার সুনাম বাড়বে।
আর কিছু আছে যারা বহু পুরনো হয়ে গেছে, বড় বড় ইউটিউবার আছে, তাদেরকে অনেক পার্টি স্পন্সর করে, এটাও সত্য কথা। তো বুঝতে হবে কার থেকে আপনি সত্যটা পাবেন, কার থেকে মিথ্যেটা পাবেন। এবার একটা কথা বলি, বিজেপির এজেন্ডা এই 2026-এ আমি দেখতে পাচ্ছি একটাই জিনিস, শুধু হিন্দু হিন্দু হিন্দু, হিন্দুরা সব এক হও, হিন্দু হলে ভোট দাও। আচ্ছা, হিন্দু হলেই হিন্দুদের পার্টি শুধু বিজেপি, হিন্দুদের রক্ষাকর্তা বিজেপি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আজকের এত বছর ধরে বিজেপি রান করছে কেন্দ্র সরকার, কেন্দ্রের উপরে তার কোনো সরকার নেই। সেই কেন্দ্র সরকার এমন কোন যোজনা আজ পর্যন্ত বাংলার বুকে কেন তথা ভারতবর্ষের বুকে দেখাতে পারেনি, যার দৌলতে হিন্দুরা উপচে পড়ে এই সরকারটিকে মেনে নেবে বা তাদের পক্ষে রায় দেবে। কারণ তাদের ব্যালেন্স খেলতে হয়, তো কখনো সৌদি আরবে গিয়ে শেখের গালে চুমো খাচ্ছে, কখনো পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাচ্ছে, কখনো পাকিস্তানের কথা বলছে, কখনো ইসরায়েলকে গিয়ে ফাদারল্যান্ড বলছে, কখনো ইরানের সাথে বাকযুদ্ধতে জড়িয়ে গিয়ে সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এই তো অবস্থা। কারণ ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু তারা না হিন্দুদের, না মুসলিমের, না কারো, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, বহু পয়সাশালী, বহু অর্থের দল হচ্ছে গিয়ে এই বিজেপি। তারা 200 কোটি 400 কোটি টাকা খরচা করে দিল্লির বুকে পার্টি অফিস করতে পেরেছে। কি জনসাধারণের স্বার্থে? না, জনসাধারণের স্বার্থে কোনোদিন বড় মাল্টি কমপ্লেক্সের মতন পার্টি অফিস প্রয়োজন পড়ে না। কিন্তু রেখা গুপ্তা আজকের 1 বছর ক্ষমতায় আসার পরে সেখানে অনেক বস্তিবাড়ি ভাঙা হয়েছে, 1000 বছরের পুরনো মন্দির ভাঙা হয়েছে, শিবের মূর্তির গলায় শিকল লাগিয়ে বুলডোজার দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এই হচ্ছেন হিন্দুত্ব। তো ওসব গল্প দিয়ে লাভ নেই। দেখছে একটাই, হিন্দুর জনসংখ্যা এখানে বেশি, তো হিন্দু হিন্দু গল্প করতে হবে। বিজেপি আসার পরে না সন্ত্রাসবাদ কমেছে, সে দিল্লির বুকে বলুন, পহলগাঁয়ে বলুন, যেখানেই বলুন না কেন, বহু ঘটনা ঘটেছে। এবং যারা বিজেপির হয়ে কাজ করছে, এই আইটি সেল থেকে শুরু করে, তাদের মধ্যে অনেকেই পাকিস্তান চর বা পাকিস্তানি গোয়েন্দাদের হাতে ইন্ডিয়ান তথ্য তুলে দিচ্ছে, এরকম অনেক ঘটনা হয়েছে, তারা অ্যারেস্টও হয়েছে। আবার কোথাও বাংলার বুকে দেখা গেছে রাতের বেলা মন্দির ভাঙতে গিয়ে ধরা পড়ছে, মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়ছে না, সে হিন্দু। তখন কি বলছে, ধরা পড়ার পরে না মদের নেশায় করে ফেলেছি। তাহলে বুঝতে পারছেন এর পিছনে কি চক্রান্ত। এটা বাংলা মানুষ বুঝে গেছে যে এটা কিসের থেকে হচ্ছে। আমাদেরকে বুঝাতে চাইছে, দেখো এদের হাত থেকে, এই সন্ত্রাসীদের হাত থেকে ভালো থাকতে গেলে বিজেপি একমাত্র দল, হিন্দুদের থাকতে হবে। অতএব রাতের অন্ধকারে হিন্দুদের প্রতি টর্চার করো, হিন্দুদের মন্দির ভাঙো, তবেই হিন্দুরা এক হবে। তার বড় নমুনা, যখন বাংলাদেশে কোনো সনাতনী হিন্দুকে গাছে ঝুলিয়ে জ্যান্ত পোড়ানো হয়, সেই মুহূর্তে ইউনূস সরকারকে মোদী সরকার 60 কোটি টাকা তাদের দেশের ডেভেলপমেন্টের কাজে লাগানোর জন্য সাহায্য করে। কোন বিজেপি নেতা দাঁড়িয়ে বলতে পারবে কোন স্বার্থে দিয়েছে? একটা মৌলবাদী দেশকে একটা সন্ত্রাসবাদী নায়কের হাতে 60 কোটি টাকা কি করে তুলে দেয়? সেই টাকাটা কার? সেই টাকাটাও ভারতবর্ষের সাধারণ জনসাধারণের ট্যাক্সের টাকা। অথচ এই বিজেপি প্রচার করছে, যখন মমতা ব্যানার্জি কোনো বৃদ্ধ মানুষকে, প্রান্তিক গ্রাম বাংলায় যারা অসহায় মা বাবা রয়েছে, বয়স্ক দাদু ঠাকুরমা রয়েছে, আবার যে যুবকটি চাকরি পায়নি, বেকারের জন্য চাকরির খোঁজে ইন্টারভিউ দিচ্ছে, বা তার একটা মাসিক টিউশনি মাস্টারের বেতন হয়ে যাবে, সেই বাবদ তখন যুবশ্রী প্রকল্পে তাকে যদি 1,500 টাকা দেয়, সেটাকে ভাতা, এবং সেটা নিয়ে নানা রকম নোংরা কথা বলছে। ভাতার সরকার, ভাতা দিয়ে দেশ চলে নাকি, ভাতা দিয়ে সংসার চলে নাকি। আরে সংসার চালানোর জন্য ভাতা দেওয়া হয় না। তাই যদি হতো, মহার্ঘ ভাতা দেওয়া হয় সার্ভিসম্যানদের, সেটাকেও ভাতা বলে, তাহলে যে ব্যক্তি 80,000 1 লাখ টাকা মায়না পায়, তার মহার্ঘ ভাতার কি দরকার সরকারি কর্মচারীদের? সেবেলা কেন আপনারা বলেন না যে মহার্ঘ ভাতা দেওয়ার প্রয়োজন নেই? আপনারা আরো একটা কথা তুলে ধরি, যারা পেনশন ভুক্ত আছেন, আজ পশ্চিমবাংলায় পেনশন চালু রয়েছে, ভারতবর্ষের অন্য স্টেট থেকে এরা তুলে দিয়েছে। হ্যাঁ, ডিএ দিতে পারছিল না বা দিচ্ছিল না, ডিএ যেরকম দিচ্ছিল না, তার সাথে সাথে বাংলার যে উন্নয়ন করেছে, রাস্তাঘাট, জল, আলো, বায়ু, যাই বলুন না কেন, যেসব উন্নয়নগুলো করেছে, সেই প্রকল্পে কোটি কোটি টাকা ঢেলেছে। আবার এটাও চিন্তা করবেন, এই কেন্দ্র সরকার কিন্তু বঞ্চনা করে রেখে দিয়েছে বাংলাকে। তারা কোনো পয়সা করি পাওনা টাকা, যেটা লিগালি একটা সরকার, একটা রাজ্য সরকার, একটা স্টেট পায়, 100 দিনের কাজের টাকা, আবাসনের টাকা, এরকম বহু যোজনার টাকা, সেগুলো পর্যন্ত আটকে রেখে দিয়েছে। কার কথায়? এই শুভেন্দুর কথায়। শুভেন্দু ডাইরেক্ট বলেছে, আমি কোনো টাকা দিতে দেব না। আজকে শুভেন্দু তাদের কাছে এত বড় সম্পদ হয়ে গেছে যে বাংলার মানুষের
ঘাম জড়ানো পয়সা অব্দি তারা আটকে রেখে দিয়েছে, যার জন্য এই তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে গিয়ে আন্দোলন করেছিল। আপনারা ভুলে যাবেন না। দ্বিতীয়ত কথা, সব থেকে বড় কথা, এগুলো তো আছেই, তার সাথে সাথে আরেকটা কথা বলি, পশ্চিমবাংলা থেকে 20 থেকে 30 লাখের মতন, মানে সেটা 25 লাখ হতে পারে, 30 লাখও হতে পারে, পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে, কেউ দেশের বাইরে চাকরি বা কর্মসংস্থানের জন্য গিয়ে কাজ করছেন, এটা অস্বীকার করার নেই। তার সাথে সাথে একটা কথা বলি, বিহারের এমপি এবং বিজেপির এমপি তিনি বলছেন বাংলাকে ধন্যবাদ জানাই, 2 কোটি মানুষ বিহার থেকে গিয়ে বাংলার বুকে কর্মসংস্থান করে তাদের অন্ন যোগাচ্ছেন। তাই আমি ধরলাম 2 কোটি বলেছেন, সেটা তো আবেগের সাথে বলেছেন, কিন্তু সারা স্টেট থেকে মিলিয়ে বলি, ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে সব স্টেটগুলো যদি মিলিয়ে বলি, মিনিমাম পশ্চিমবাংলায় 2 কোটি কর্মসংস্থান, মানে কর্ম করে খাচ্ছে ভিন রাজ্যের মানুষ। তাদেরকে আমরা ছোট করি না, তাদেরকে আমরা ঘৃণা করি না, তাদের উপর কোনো মানসিক টর্চার করি না, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক আছে তারা কিন্তু ভিন রাজ্যে গিয়ে মার খেয়েছে, প্রাণ হারিয়েছে, বাংলায় কথা বলার জন্য অত্যাচারিত হয়েছে। এবং তখন ভারতবর্ষের বিজেপি শাসিত যতগুলো স্টেট রয়েছে এবং এখানকার লোকাল যারা বিজেপি নেতা রয়েছে তারা তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছে, কোন রকম প্রতিবাদ করেনি। এছাড়াও যাদের নানা রকম রোহিঙ্গা ভেবে বা বাংলাদেশি ভেবে এই পশ্চিমবাংলার মানুষকে বাংলা কথা বলার জন্য তাদেরকে জেলবন্দি করে রেখে দিয়েছে, তখন এই বাংলার যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জি গিয়ে তাদেরকে জেল মুক্তি করিয়ে আইনের সাহায্যে তার মায়ের কোলে সেই সন্তানটিকে ফিরিয়ে দিয়েছে। এবং যাকে ফিরিয়ে দিয়েছে দেখা গেছে সে কোনো বিজেপির বুথ সভাপতি বা বিজেপির কর্মী। ভাবতে পারেন এগুলো মানুষ ভুলে যাবে? কোনোদিনই না। এরকম বহু উদাহরণ আছে। এই সরকার আসার পরে মূল্য বৃদ্ধি, সোনার দাম বেড়ে যাওয়া, মানে 10 গুণ বেড়ে যাওয়া, পেট্রোলের দাম, ডিজেলের দাম, টাকার মূল্য কমে যাওয়া, ডলারের মূল্য বেড়ে যাওয়া, এরকম অনেক উদাহরণ আছে। কর্মসংস্থান অন্য স্টেটের থেকে সারা ভারতবর্ষ যে পরিসংখ্যান বলে, গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, সেই পরিসংখ্যান অনুযায়ী 4 পয়েন্ট কত আমার সঠিক এখন মনে নেই, যেহেতু আমি পরিসংখ্যানটা হাতে নেই, কিন্তু বাংলায় কিন্তু 3.9, এটা ভালো করে সার্চ করে দেখবেন। দ্বিতীয় কথা, দুর্নীতিও গুগলে গিয়ে সার্চ করবেন, ফাইন্যান্সিয়াল স্ক্যাম অফ বিজেপি বলে গুগলে সার্চ করবেন। মানে এখানে যে দুর্নীতি হয়েছে ছোটখাটো অস্বীকার করা যাবে না, কিন্তু পাহাড় সমান দুর্নীতি বিজেপি শাসিত রাজ্যে এবং কেন্দ্রের এমপি এমএলএদের নামে রয়েছে, সরকারের নামে রয়েছে। এটা ধর্ষক, এখানে আরজিকর নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, 12 ঘন্টার মধ্যে এখানে কিন্তু অপরাধীকে এখানকার পুলিশ অ্যারেস্ট করেছে এবং সব রকম সহযোগিতা করেছে, শুধু এদের বিরোধিতা করতে হবে বলে এই অভয়ের মা সিবিআই তদন্ত দাবি করেছে, সিবিআই কে দেওয়া হয়েছে। সিবিআইও বলেছে এই সঞ্জয় রাউতই হচ্ছে একমাত্র আসামি, এই কাণ্ড ঘটিয়েছে। সেই সিবিআই কার না? সেই সিবিআই কিন্তু কেন্দ্র দ্বারা পরিচালিত হয়, কেন্দ্র সরকারের বা অমিত শাহের বলে দিতে পারি। আজকের সেই অমিত শাহের দলে অভয়ের মা রাজনীতি করার জন্য সেখানে নাম লিখেছে এবং টিকিট নিয়ে বিধানসভা ভোটে দাঁড়াবে। তাহলে আমরা কি বুঝলাম? উনি কি ন্যায্য বিচার চেয়েছে, না এই যে পরোক্ষভাবে উনি কিছুদিন পর পর বয়ান বদলিয়েছে, ওনার যে মেয়ে তো চলে গেছে তাহলে আমাকে কিছু করতে হবে, তাই আমার রাজনীতি ময়দানে আজকে উনি তৃণমূলের নামে নিন্দা করে অভয়ার শাস্তির দাবি করছে। কোন জায়গায় অসহায়তা করেছে? এমনকি পোস্টমর্টম যখন হয় ডাক্তারদের প্রেজেন্টে ভিডিওগ্রাফি করে সবাইকে সাক্ষী রেখে পোস্টমর্টম রিপোর্ট করা হয়েছে। সব রকমের ভালো করে একটু জানবেন, সব রকমের, শুধু গল্পে তোলা হয়েছে, মিডিয়ায় তোলা হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, জল দিয়ে ধোয়া হয়েছে ঘর, নানা রকম, কিন্তু তার কোনো প্রমাণপত্র এরকম পায়নি যে না সেই ঘরটি ভেঙে দেওয়া হয়েছে, সেখানে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সেখানে ধুয়ে সব সাফ করা হয়েছে। কোনো প্রশাসনিক কোনো দপ্তরের সিবিআই বলুন, ইডি বলুন, কেউ গিয়ে পায়নি যে না এরকম কিছু করা হয়েছে। যাক, সে বিতর্কে যেতে চাই না। সে ওনার এবং 10 লক্ষ টাকা দিতে চেয়েছে, তার জন্য বলেছে অভয়ার জীবনের দাম কি 10 লক্ষ টাকা। জেনে রাখুন, কোন দুর্ঘটনা ঘটলে সরকার দায়বদ্ধতা, সব স্টেটেই সেই সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেখানে একটা আর্থিক সাহায্য দেওয়া। তাই মমতা ব্যানার্জি বলেছিলেন, সেটাও কেউ এরা গুলিয়ে ফেলেছেন। দ্বিতীয়ত কথা, প্রার্থী তো ঘোষণা হয়ে গেছে বিজেপির। আমরা প্রার্থী, বিজেপির প্রার্থী তৃণমূলের পক্ষ থেকে বলছে আমরা বিরোধিতা করছি না। বিরোধিতা কারা করছে?
প্রত্যেকটা বিজেপির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, তারা তাদের প্রার্থীকে মেনে নিতে পারছে না। একে একে কজনের নাম বলবো, অসীম সরকারের নামে খুদ বিজেপির লোকই রাস্তাঘাটে নেমেছে, যেই লোকের মুখের ভাষা ভালো না এবং দুশ্চরিত্র লোক, ক্রিমিনাল, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, সব বলছে কোনো অবস্থাতে মেনে নেব না। এরকম এক এক জায়গায় আলিপুরদুয়ার থেকে শুরু করে যেখানে যান সেখানেই একই অবস্থা। আজকে দিলীপ ঘোষের স্ত্রী কি বলছে, যে কেউ কেউ তৃণমূল থেকে এসে বড় হিন্দু সাজছেন, তিনি এতদিন নামাজ পড়েছেন, এতদিন এমনকি গরুর মাংস খেয়েছেন, সব ভুলে যাচ্ছে আমাদের বিজেপি পার্টি, তাকে দিয়ে মনে করছে বাংলা জয় করবে। এতটা সহজ না, তার নামে বহু দুর্নীতির স্ক্যাম রয়েছে। দ্বিতীয় কথা, সে পুরো ফ্যামিলিকে নামিয়ে দিয়েছে, তার ভাই, ভাইয়ের বউ, নিজে, সব গোষ্ঠী সমেত তারা ভোটে দাঁড়িয়ে পড়ছে। মানে বিজেপির এই ক্যান্ডিডেট নিয়ে, এবং কোথাও কোথাও বাপ ছেলে দাঁড়িয়ে পড়ছে, এবং তাদের নামে কতটা সুনাম সারা বাংলাব্যাপী মানুষ জানে। যেরকম বাপ ছেলেকে দাঁড় করিয়েছে, বাপের নামে কোনসা কেসা নেই, 6 মাসের মধ্যে পার্টি বদল, একবার তৃণমূল, একবার বিজেপি। তারপরে আরো তো অনেক রকম কথা রয়েছে, তাদের মুখের ভাষা, সে তো ছেড়ে দিলাম। দ্বিতীয় কথা, একের পর এক একজনকে যেই দালালি করতে পেরেছে তাকেই টিকিট দিয়ে দিয়েছে। সন্তু পান আলু চাষির কাছে গিয়ে বলছে, কি হবে আলু চাষ করে, দাম পান না, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, আমরা আপনাদের মূল্য দেব। তখন বলছে, ভাই এতকাল তো দেখলাম, এতদিন মূল্য দেওনি কেন? তখন বলছে, আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। বলছে, ক্ষমতায় নিয়ে আসলেই করবে, তার কি গ্যারান্টি আছে? ক্ষমতায় তো নিয়ে এসছে দিল্লিতে। আরো দেখবেন, আমি যে এই যে প্রথম দিকে যে দুটো ভিডিও রেখেছি, এই ভিডিও দুটোতে আপনারা কি বুঝতে পারলেন একটু বলবেন। দেখছেন, বিজেপির প্রচারে বেরিয়েছে, সেখানে একজন জনসাধারণ দাঁড়িয়ে তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করছে, কি প্রচার করছেন আপনারা? আসলে 3000 টাকা দেবেন। এদিকে যিনি ভাতা দিচ্ছে তাকেই গালাগাল করছেন, তাকে বলছেন ভাতার সরকার। তাহলে ওটা কি সরকার হবে? উত্তর নেই তাদের কাছে। এবং বলছে 10,000 টাকা বিহারে দিয়ে রিটার্ন নিয়েছেন। আবার দিল্লিতে আজকে 1 বছরের উপর হয়ে গেল, রেখা গুপ্তা এসেছিল, বলেছিল 2,500 টাকা দেবে, 1 পয়সাও দেয়নি। এবং দ্বিতীয়ত কথা, আপনারা প্রচারে বলছেন আমরা এলে চাকরি হবে, তো কেন্দ্র সরকারের তো অনেক ভ্যাকান্সি পড়ে রয়েছে। বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে এই মোদী সরকার 10 বছরে কটা চাকরি দিয়েছে একটু বলুন, আর কতজন কর্মসংস্থান হারিয়েছে একটু বলুন। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, বিজেপিতে জবের থেকে শুভেন্দু গেছে, তবের থেকে একটা লবি দাঁড় করিয়ে দিয়েছে। শুভেন্দু এবার 2 জায়গাতেই হারবে, আমার পূর্বের ভিডিওতে দেখেছেন, সে পরিসংখ্যান অনুযায়ী তুলে ধরেছি কি কি কারণে হারবে। আর এই সন্তু পানের মতন লোক, এদের মানুষ চিনে গেছে, এদের রাজনীতি আদৌ এরা শুধু জানে একজনকে রিপোর্ট তো মিথ্যা রিপোর্ট শুধু দিনের পর দিন করে গেছে, সেই মিথ্যা গল্প দিয়ে মানুষকে বুঝিয়ে জয় করা যাবে। যে লোকটা বিজেপি সমর্থিত, সেও যখন আর বাংলা দেখে তখন সেও মনে মনে হাসে, বাহ, একটা চ্যানেল আমাদের পক্ষে আছে, দিনকে রাত বানিয়ে গল্প করে। এটা জানেন কি ভাবে একবারও বিজেপির নেতারা ভাবে যে মিথ্যা বলার একটা সীমা থাকে। যে দেশের প্রধানমন্ত্রী একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে যায়, তাদের ক্ষমতায় আসাই হচ্ছে 15 লাখ দেবো বলে গল্প, ত্রিপুরাতে ঘরে ঘরে চাকরি দেবো বলে, বিহারে শিল্প কারখানা ইউনিভার্সিটিতে ভরিয়ে দেবো, ঘন্টার মাথা হয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, কেন এই সরকার চলে যাবে, তার তো কিছু কারণ থাকে। এখনো সিপিএম রাজত্বে, সিপিএম যখন এই 34 বছর রাজ করেছে, তাদের সময় যেসব কাণ্ড, যেসব ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়ার মতো, হিলিয়ে দেওয়ার মতো মহাকাণ্ড এক একটা ঘটেছে, সেরকম কিন্তু ঘটেনি। একটাই কাণ্ড ঘটেছে মমতা ব্যানার্জির 15 বছর সরকারে, সেটা হচ্ছে এই আরজিকর কাণ্ড। এবং আরজিকর কাণ্ডর ভিতরেও নাটকীয় রূপ নিয়েছিল। এবং দেখুন, অভয়া মা এখন যারা, যে সিপিএম প্রথম ফার্স্ট এটার বিরোধিতা করে আন্দোলনে নামে, তাদেরও নিন্দা করছে অভয়ার মা। তাহলে অভয়ার মা বিশ্বাসটা কাকে করলো? না সিপিএম কে, না তৃণমূলকে, না বিজেপিকে, অথচ উনি বিজেপিরই ভোটে দাঁড়াচ্ছেন। আজ থেকে মাসখানেক আগে, সে তথ্য আছে আমার কাছে, যোগী রাজ্য, কথায় কথায় শুভেন্দুর মুখে শুনবেন, যোগী রাজ্যের মতো এখানে মুখ্যমন্ত্রী হওয়া দরকার, বুলডোজার দরকার। থানার দিলীপ ঘোষ তো বলে, আমরা থানার সামনে বুলডোজার রেখে দেবো, সাথে সাথে অপরাধীর বাড়ি পাঠিয়ে দেবো, গিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবে। এটা কি শাসন, কি হচ্ছে? একে অপরের এই নেতারাই বদনাম করছে, যা তৃণমূল করছে না বিজেপির নেতাদের, বিজেপির নেতারাই একে অপরকে গালাগাল করছে, তাদের কেসা বের করে দিচ্ছে। এর আগেও শুনেছেন, এই বুলডোজার দিয়ে কিন্তু একটা সরকার ক্ষমতা আসে না, কিছু করতে হয়। দেখবেন একটা পরিবারে বাবা যদি বড় বড় বাতেলা দেয়,
আর সারাদিন পরে ঘরে ফিরে ওই গলা সমান মদ্যপান করে সেই বাবাকে তার সন্তানরা না মেনে নেয়, তার না পাড়া প্রতিবেশী না মেনে নেয়, না তার স্ত্রী ঘরের মেনে নেয়, না তার নিজের জন্মদাতা মা মেনে নেয়। কিন্তু সঠিকভাবে পরিশ্রম করে যদি সংসারের কথা ভাবে ছেলে মেয়ের জন্য, সে বিশাল কিছু না করতে পারলেও দরিদ্র বাবাকেও ছেলে মেয়ে কিন্তু শ্রদ্ধা করে, তার স্ত্রী তাকে সম্মান করে। তো কথাটা হচ্ছে এইখানে, আপনারা দিল্লির মসনাদে বসে রয়েছেন, সারা দেশটা আপনাদের হাতে, 19 থেকে 20টা রাজ্যতে রাজ করছেন। সেই রাজ্যতে এমন কিছু কল কারখানা, চাকরি, সুশাসন, ধর্ষণ হচ্ছে না, রেপ হচ্ছে না, বা চাকরি চুরি হয়নি। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে সেখানে ঘন ঘন চাকরি দিয়েছেন, আপনাদের এমপি এমএলএরা কোন রকম দুর্নীতিতে জড়ায়নি, তবে না সেটা তুলে ধরবেন। সেটা তো তুলে ধরতে পারছেন না। সেটা তুলে ধরতে হয় এবং বাংলার মানুষের জন্য কিছু কাজকর্ম করতে হয়। 12টা এমপি দিয়েছে, এখন 77টা এমএলএ দিয়েছে, এর আগে 18টা এমপি দিয়েছে, তাও আপনারা বাংলার জন্য কিছু করতে পারেননি। বাংলাটাকে পুরো গিলে খাওয়ার পরে করবেন, আর সেই আশায় বাঙালিরা আপনাদেরকে বিশ্বাস করবেন, আর শুধু জাতপাতের লড়াই করছেন কেন? 2000 এমন একটা বিষয় ঢেলে দিয়েছে হিন্দুদের মধ্যে যে বিজেপি হচ্ছে গিয়ে যেন ভগবান। এখন রাম ফাম কিচ্ছু ভগবান নেই। রাম যদি আপনাদের কাছে জয় শ্রীরামটাই উপযুক্ত থাকতো, তাহলে অভিষেক ব্যানার্জি বলছে জয় মা কালী বলাবো, জয় মা দুর্গা বলাবো, এদের মুখ থেকে জয় বাংলাও বলাবো। এখন তো জয় মা দুর্গাও বলছেন, জয় মা কালীও বলছেন। দক্ষিণেশ্বরের আদলে আপনাদের ব্রিগেডের মঞ্চও তৈরি করছেন। তাহলে আপনারা ভুল পাল্টাচ্ছেন না, আপনারা আপনাদের নীতিতে ঠিক নেই। দ্বিতীয়ত কথা, আপনারা বাংলা দখল করবেন, তার একটা নমুনা আপনারা ব্রিগেডে দেখিয়েছেন। ব্রিগেডে দেখিয়েছেন যে বিরাট একটা জনসভা করেছেন, লাখো লাখো লোকের ভিড়, 20-30টা ট্রেন ভরে ভিন রাজ্য থেকে লোক নিয়ে এসছেন, জোর জবস্তি লোককে নিয়ে এসছেন, লোককে ভাড়া করে নিয়ে এসছেন, লোককে নেশাগ্রস্ত করে তাদের পয়সা দিয়ে নেশা করার তবে নিয়ে এসছেন, এবং লোককে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 200 টাকা, যার যেরকম পেয়েছেন সেরকম রোজ দিয়ে তাদেরকে নিয়ে এসছেন। বিহার থেকে যারা অঙ্গনবাড়িতে কাজ করে তাদেরকে পর্যন্ত নিয়ে এসছেন, তারা বাচ্চা কাচ্চা ঘরে রেখে আপনাদের এই ব্রিগেডে আসতে হচ্ছে। এইসব চিত্রগুলো বাংলার মানুষ দেখেছে। বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, সব জায়গা থেকে লোক দিয়েছে। আপনাদের যদি মনে হয় যে না বিজেপি ক্ষমতায় আসবে, তাহলে এগুলো করতে হবে কেন? তাহলে তো উপচে পড়া মানুষের ঢল নামবে, সেখানে বাঙালিদের ছড়াছড়ি হবে, বাংলার আবেগ, বাংলার ভালোবাসা আপনাদের পাবেন। সেই ভালোবাসাটাই অর্জন করতে পারেননি। সেই বাংলার সেই ভালোবাসাটা অর্জন করতে হবে এবং বাংলার জন্য কিছু করতে হবে। প্রতিদিন একটা কাউন্সিলর থেকে, একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে, একটা এমএলএ থেকে শুরু করে, একটা এমপি থেকে শুরু করে এবং সিএম থেকে শুরু করে বাংলার মানুষের কথা ভাবছে এবং বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ রাখছে এবং কিছু না কিছু দেখুন অঘটন ঘটবেই, যতই বলুন না কেন। এটা ভারতবাসী, যে রাজ্যে সর্বদেশের থেকে আসা মানুষ বসবাস করছে, সর্বরাজ্যের থেকে আসা মানুষ বসবাস করছে, সর্বজাতির মানুষ বসবাস করছে, সর্বভাষার মানুষ বসবাস করছে, সেখানে তো কিছু না কিছু অঘটন ঘটতেই পারে। এবং সেইটাকে বড় করে সিএম বা সরকারের উপরে দোষারোপ চাপিয়ে যদি মনে করে যে একটা সরকারকে ফেলে দেবে, অসম্ভব। তার জন্য একটা প্রজেক্ট রাখতে হয় সরকারে আসতে গেলে। 10 বছরের কেন্দ্র সরকার ফেলুয়ার, শুধু মিডিয়া কিনে, পয়সা দিয়ে, সিস্টেম কিনে আজকে সরকারটা টিকে রয়েছে। যেখানে বলেছিল আপনি বার 400 পার, সেখানে এসে 240-এ ঠেকেছে। এবং এমন কোন সংস্থার রিপোর্টে বলেনি যে বিজেপি এইবার বাংলার বুকে ক্ষমতায় আসছে। যে সব সংস্থাকে রেখেছিল গোয়েন্দা হিসাবে, যে বাংলার পুরো গোয়েন্দাগিরি করে তাদের রিপোর্ট দেবে যে এবার কি হতে যাচ্ছে, সেই বিজেপির গোয়েন্দা রিপোর্টেই নেই যে বিজেপি ক্ষমতায় আসবে। তাহলে ভাবুন, এরা জোর খাটিয়ে বলছে ক্ষমতায় চলে এসছি, কাকে দিয়ে পরিবর্তনটা করবে? প্রথম তো বিকল্প মুখ দরকার, বিকল্প নেতার দরকার। অর্ধেক নেতা তো আপনাদের তৃণমূল থেকে যাওয়া, এবং তৃণমূল থেকে যারাই আপনাদের দলে গেছে তাদের নামে দুর্নীতির ছড়াছড়ি। আপনার গায়ে, সারা গায়ে কাদা নিয়ে অন্য লোকের দিকে আঙ্গুল তুললে হবে? হ্যাঁ, আপনার গায়ে সারা গায়ে কাদা লেগে রয়েছে, সেই লোকটা তো ঘুরিয়ে বলবে আরে ভাই আমার তো এইমাত্র কাদা লাগলো, তোমার তো কাদা লেগে কাদা সারা গায়ে কাদা শুকিয়ে রয়েছে। কাদের দিয়ে পরিবর্তন করবেন? শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে, যে দিলীপ ঘোষের নামে নানা রকম ভিডিও ছেড়েছেন, নানা রকম কুৎসা করেছেন, যে দিলীপ ঘোষ নিজে এক একজনার এই কামিনী কাঞ্চন এর নেতাদের হিস্ট্রি খুলে তুলে দিয়েছে, তাদেরকে দিয়ে পরিবর্তন করবেন? যে শুভেন্দু কদিন আগেও দিলীপ ঘোষকে উঠতে বসতে ছোট বড় কথা বলেছে, আবার এই দিলীপ ঘোষ শুভেন্দুর সম্বন্ধে উল্টোপাল্টা বলেছে, আজকে দিলীপ ঘোষের স্ত্রী বলছে
আপনারা তো প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন, এক একজন প্রার্থীর ক্যারেক্টার, তাদের চরিত্র, তারা কোথায় কি করেছে, কে কোথা থেকে টাকা নিয়েছে, কে কত টাকা দিয়ে টিকিট কিনেছে, কার কত দুর্নীতি, তো বিরোধীরা বলছে না, তৃণমূল কংগ্রেস বলছে না, আপনারা নিজেরাই ঢোল বাজাচ্ছেন। এদেরকে নিয়ে বাংলার পরিবর্তন করবে, এরা নাকি সুশাসন দেবে। শঙ্কুদেব পান্ডা কোন মহান পুরুষ যে তাকে দেখে মানুষ ঢল নেমে যাবে, আর তাকে দেখে কোন মহান ব্যক্তি যে তাকে দেখে মানুষ ভোট দিয়ে একবার জয়যুক্ত করবে? কি আছে তার মধ্যে? কোন জনসভাটা করেছে? কোন মানুষের পাশে দাঁড়িয়েছে? সন্তু পান পেলেন আর নিয়ে নিলেন, আপনারা টুম্পারেও নিতে পারতেন তো, যে রাজনীতির র বোঝে না তারাও দাঁড় করিয়ে দিতেন। তৃতীয়ত কথা, বাংলার মানুষকে এবার জবাব দিতে হবে তো বিজেপিকে, যে না, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। তাই যদি হতো যে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তাকে কেন হিমালয়গঞ্জে পাঠালেন? আপনারা জানেন রেখা পাত্রকে দিয়ে যে নাটকটা আপনারা করেছিলেন সেটা সম্পূর্ণই একটা নাটকীয় রূপ, সেটা নিজেরাই প্রকাশ করে দিলেন তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে। তাহলে এইসব নিয়ে ভাবছেন পশ্চিমবাংলার পরিবর্তন করবেন, সরকার করবেন, হিন্দুদের মসিহা হবেন, হিন্দুদের ভুল বুঝিয়ে। পবিত্র কর শেষ করছে ওদিকে শুভেন্দুকে, এদিকে ভবানীপুরে শেষ করছে মমতা ব্যানার্জি। ওয়েট করুন, দেখতে থাকুন। আর যে এই ভিডিওর পূর্বে যে দুটো ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখবেন, ভাববেন। আর পরিবর্তনের কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। একের পর এক ভিডিও আসবে, কোথায় কোন খবর, কোন প্রার্থী জিতবে হারবে, কোথায় কি হচ্ছে, প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিকে ফলো রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এইটুকু, নিত্য নতুন ভিডিও পাবেন এবং অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং 4 তারিখে আমার ভিডিওগুলোর সাথে রেজাল্ট মেলে কিনা সেটাও মিলিয়ে দেখবেন। যদি না মেলে, আপনাদের মুখে যা বেরোবে সেটাই আমার জন্য উপহার। এটা আমিই বললাম, দেখে নেবেন।